সেন্টেন্সের নিচে একটা করে আন্ডারলাইন দেওয়া থাকবে, অর্থাৎ আপনি শুধুমাত্র এইটুকু কথাটা বলবেন যে এখানে আসলে এইটুকু কোন ফ্রেজ, অথবা প্রশ্ন এভাবে হবে দি আন্ডারলাইন্ড ওয়ার্ড দিস ড্যাশ ফ্রেজ, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই ঢাকা ইউনিভার্সিটির নিচে ইট বসে দিই, অর্থাৎ আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি তুলে দিয়ে ইট দিয়ে কল্পনা করবো। ধরেন আমি বললাম ইট হ্যাজ এ নাইস ক্যাম্পাস, অর্থ দিচ্ছে না, যদি অর্থ দেয় সেটা কী হবে, নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই অনেক বেশি বেশি ভালো আছেন এবং আজকের অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে সুস্বাগত এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অ্যাসেন্ট ফ্যামিলির পক্ষ থেকে, এবং সাথে আছে আমি আবুল কাশেম, ইংলিশ ইনস্ট্রাক্টর অফ অ্যাসেন্ট। আজকের এই ক্লাসে আমি অ্যাডমিশনের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। এবং তার আগে আমি এটার একটু আদ্যবান্ত বলার চেষ্টা করবো, যেন না এখান থেকে যত রকম কোশ্চেন আসুক না কেন যেন আপনাদের কোনো সমস্যা না হয়। ওকে, লেটস গেট স্টার্টেড উইথ দিস নিউ টপিক। আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফ্রেজ এবং একটা হচ্ছে ক্লজ। এই ফ্রেজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শব্দগুচ্ছ এবং ক্লজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বাক্যাংশ। এখন এই শব্দগুচ্ছ, এখানে গুচ্ছ শব্দটা নিহিত আছে, তার মানে হচ্ছে এখানেও এই গ্রুপ অফ ওয়ার্ডস নিহিত আছে এবং এই ক্লজ শব্দের ভিতরে বাক্য কথাটা উল্লেখ আছে। আপনারা জানেন একটা বাক্য কখনো একটা ওয়ার্ড দিয়ে হয় না, অর্থাৎ বাক্য হতে গেলে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ওয়ার্ডের প্রয়োজন হয়। তার মানে এই বাক্যের ভিতরেও আমরা গ্রুপ অফ ওয়ার্ডসের সমন্বয় দেখতে পাচ্ছি। ওকে, এই ফ্রেজ এবং ক্লজ চিনার কিছু শর্ট টেকনিক হচ্ছে, ফ্রেজের ভিতরে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এখানে 2 বা ততোধিক ওয়ার্ড থাকবে, এবং নাম্বার 2 শর্ত হচ্ছে এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। আমরা একটু ছোট্ট টেকনিক সাথে লিখে নিয়েছি, একটা হচ্ছে একসাথে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না, এবং ক্লজের ক্ষেত্রে কী বলছি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব একসাথে থাকবে। অর্থাৎ যখনই কোনো একটা বাক্যের ভিতরে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না যখন দেখব সেটা হবে ফ্রেজের অন্তর্ভুক্ত, আর যখন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে সেটা হবে ক্লজের অন্তর্ভুক্ত। তার আগে আপনারা সবাই জিজ্ঞেস করতে পারেন যে ভাই ফাইনাইট ভার্ব বলতে কী বুঝি, প্লাস নন ফাইনাইট ভার্ব বলতে কী বুঝি। আমরা একটু ছোট্ট উদাহরণের মাধ্যমে জেনে নিই। এই ভার্ব মূলত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নাম্বার 2 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, এই দুইটার অর্থ হচ্ছে ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য ক্রিয়া আর নন ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে অসম্ভাব্য ক্রিয়া। ওকে, সো এইগুলার সংজ্ঞা নিয়ে কথা বলে অনেক বেশি বড় হয়ে যাবে। তার আগে আমি একটু ছোট্ট টিক্সের মাঝখানে বোঝা দিতে যাচ্ছি যে আসলে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। দেখেন, এই ফাইনাইট ভার্বের সহজ সংজ্ঞা হচ্ছে আপনি পুরোপুরি টেন্স চিনতে পারবেন, টেন্স চিনতে পারা যায়। আবার এই নন ফাইনাইটের শর্ত হচ্ছে স্পেসিফিক কোনো টেন্স চিনতে পারা যায় না। ওকে, একদম সিম্পল হিসেব। আমি বললাম যে ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে আপনি সহজে টেন্স চিনতে পারবেন বা টেন্স আইডেন্টিফাই করতে পারবেন, আর নন ফাইনাইট ভিতরে আপনি কোনো টেন্স চিনতে পারবেন না। সে ফর এক্সাম্পল ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম, এই যে গোয়িং একটা ওয়ার্ড, আমি যদি আপনাকে সভাপতি কোশ্চেন্স করি এই গোয়িং শব্দের কোন টেন্স হবে আপনি বলতে পারবেন? অনেকের মাথার ভিতরে এটা আসতে পারে যে ভাই যে এখানে যেহেতু গো শব্দের সাথে আইনজি যুক্ত আছে তার মানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে। কিন্তু আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মূলত 6 প্রকারের। একটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট, এইভাবে ফিউচারের ক্ষেত্রে আমরা 2 প্রকার কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছি। অর্থাৎ সর্বমোট আমাদের 6 প্রকার কন্টিনিউয়াস টেন্সের অবলোকন আছে, কিন্তু আমরা স্পেসিফিকলি কোন টেন্স এটা বলতে পারছি না। বাট যখন আমরা এই গোয়িং শব্দের পূর্বে ইজ অথবা ওয়াজ অথবা শ্যাল বি উইল বি বসাবো তখনই কেবলমাত্র আমরা স্পেসিফিকলি বলতে পারবো। অর্থাৎ ধরি আমি যদি ইজ গোয়িং শব্দটা বলি তখন কিন্তু আপনি অবশ্যই বলতে পারেন হ্যাঁ ভাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এর সাবজেক্ট অথবা অবজেক্ট আপনি যেটাই বসান না কেন সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরেই পড়বে। অর্থাৎ এই ইজ গোয়িং শব্দের কিন্তু ফাইনাইট ভার্ব, এটা কী হয়ে যাবে তখন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। বাট যখন শুধুমাত্র গোয়িং শব্দটা থাকে তখন কিন্তু সেটা কী হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। আমি আরেকটু সহজ উপায়ে নন ফাইনাইট ভার্ব বের করার টেকনিকটা বলে দিচ্ছি, এবং এর বাইরে কখনো নন ফাইনাইট ভার্ব যায় না। দেখেন এই নন ফাইনাইট ভার্বের 4টা চিহ্ন আছে। নাম্বার 1 V+1, ভার্বে V3, হ্যাভিং প্লাস V3, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ এই 4টা প্রসেস আপনি যখন কোনো একটা বাক্যের ভিতরে দেখতে পাবেন প্রত্যেকটা অংশই নন ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। ওকে, ধরেন আমি যদি বলি এই ডান শব্দটা ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অবশ্যই এর ভিতরে চলে আসছে, তখন এইটা হবে নন ফাইনাইট ভার্ব। বাট যদি আমি এই ডান শব্দের পূর্বে কোনো একটা অক্সিলারি ভার্ব বসাই দিই হ্যাজ ডান,
তখন কিন্তু আবার এটা কি হবে না, নন ফাইনাইট হবে না, কারণ এটা একটা স্পেসিফিক টেন্স নির্দেশ করতেছে। ওকে, দ্যাটস ওয়াই এই যখন এই 3-4টা শব্দ আমরা যখন কোনো একটা বাক্যের ভিতরে দেখতে পাবো এবং টেন্স না যাবে না, সেগুলো অবশ্যই নন ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। আমরা এখন ক্লজ এবং ফ্রেজের ভিতরে যে কোনো একটা বিষয় নিয়ে বিশদ আলোচনা করব, কারণ দুইটা বিষয় নিয়ে কথা বললে কী হবে, লাস্টে আপনারা দুইটাকে এলোমেলো করে ফেলবেন, সহজে বুঝতে পারবেন না। দ্যাটস আমরা চাচ্ছি যে কোনো একটা করে বিশদভাবে আলোচনা করার পরে যেন আমাদের এখানে কোনো কনফিউশন না থাকে এবং সকল ধরনের বিভ্রান্তি দূর হয়ে যায়। তো আজকে আমরা মূলত ফ্রেজ নিয়ে কথা বলব। তা আমরা বললাম ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, এবং এই ফ্রেজ এবং পার্টস অফ স্পিচের একটা মৌলিক পার্থক্য আমি একটু দেখাই, কারণ এই দুটো ফুলি প্রায় সমানতালীয় ব্যাপার। পার্টস অফ স্পিচ, দেখেন এই পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হচ্ছে পদপ্রকরণ এবং এই ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। এটির সাথে পার্টস অফ স্পিচ এবং ফ্রেজের ভিতরে একটু মৌলিক অনেক সিমিলারিটিস আছে, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে দেখেন বাক্যের, আমরা জানি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলা হয়। আবার এদিকে ফ্রেজের ক্ষেত্রে কি হয়, যে বাক্যের অন্তর্গত গ্রুপ অফ ওয়ার্ডসের অর্থবোধক যে সাইনটা থাকে সেটা আপনার ফ্রেজের অন্তর্ভুক্ত। যেমন আমি যখন একটা ওয়ার্ড লিখি, ধরেন আমি বললাম ঢাকা, এটা একটা কি, অবশ্যই আপনি বলবেন একটা পার্টস অফ স্পিচ, কারণ এটা একটা নাউন নির্দেশ করতেছে। যখন আমি বলবো ইউনিভার্সিটি, তখন এটাও একটা পার্টস অফ স্পিচ। আর যখন আমি ঢাকা ইউনিভার্সিটি দুটো একসাথে বলবো, তখন কিন্তু এটার পার্টস অফ স্পিচ থাকবে না, তখন এটা কী হয়ে যাবে, তখন এটা আপনার ফ্রেজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারতেছি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক চিহ্নকে আমরা পার্টস অফ স্পিচ বলবো, আবার বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক বাক্য বাট এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, তখন সেটা কী হয়ে যাবে, তখন সেটা ফ্রেজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে পার্টস অফ স্পিচ এবং ফ্রেজের ভিতরে মিল আছে এবং প্রকারের ভিতরে দিক থেকেও মিল আছে। তো পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের মূলত 8 প্রকার, আবার এই ফ্রেজ কিন্তু আবার 7 প্রকার। কেন, দেখেন আমরা মূলত প্রথম শর্তই ছিল আমাদের গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে হবে, কিন্তু পার্টস অফ স্পিচের একটা প্রকার ভিতরে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কিন্তু আমরা যত কিছু বলি না কেন, দেখেন আমরা কত প্রকার প্রোনাউন জানি, আই, উই, শি, হ্যাঁ, অনেক কিছু প্রোনাউন আছে। এই প্রোনাউনগুলো কিন্তু কখনো 2 বা ততোধিক ওয়ার্ড মিলে কখনো একটা প্রোনাউন হয় না। দ্যাটস ওয়াই এটাকে আমরা ফ্রেজের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি না। এইটা ব্যতীত আসলে 7 প্রকার পার্টস অফ স্পিচ মিলে যায়। কেমন, দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি যে ফ্রেজ কত প্রকার, মূলত 7 প্রকার। তো এখন আমরা একটা করে আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, নাউন ফ্রেজ। দেখেন এই নাউন ফ্রেজ এবং নাউনের ভিতরে মৌলিক পার্থক্য হচ্ছে পরিচয়গত দিক থেকে, আর কিছু পার্থক্য নেই। অর্থাৎ নাউন যে সমস্ত জায়গায় বসবে, নাউন ফ্রেজও ঠিক সেই সমস্ত জায়গায় বসবে। কীভাবে, ধরেন আমি যদি বলি যে হার ক্রাইং ফেস লুকস নাইস, I know what to do। দেখেন আমি 3টা সেন্টেন্স লিখেছি এখানে আলাদা আলাদাভাবে। নাম্বার 1 ছিল ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ এ নাইস ক্যাম্পাস। নাম্বার 2, হার ক্রাইম ফেস লুকস নাইস। এবং নাম্বার 3 হচ্ছে আই নো হোয়াট টু ডু। এখানে এই ফ্রেজের ভিতরে হচ্ছে আপনার কোশ্চেন্স কীভাবে আসবে সেটাও একটা বড় ব্যাপার। একটা কিন্তু ফুল সেন্টেন্স লিখছিলাম, এটা কিন্তু এভাবে দেওয়া থাকবে না, অর্থাৎ সেন্টেন্সের নিচে একটা করে আন্ডারলাইন দেওয়া থাকবে। অর্থাৎ আপনি শুধুমাত্র এইটুকু কথাটা বলবেন যে এখানে আসলে এইটুকু কোন ফ্রেজ, অথবা প্রশ্ন এভাবে হবে দি আন্ডারলাইন্ড ওয়ার্ড দিস ড্যাশ ফ্রেজ, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন এই অংশগুলো বিভিন্ন রকমের বইয়ের ভিতরে আপনার বিভিন্ন রকমের সংজ্ঞা, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, এই সমস্ত ওয়ার্ডগুলো হলে আমরা এগুলোকে ফ্রেজ বলি। বাট এই সমস্ত জানার পরে আপনাদের পরীক্ষার ভিতরে কি এত সময় থাকবে যে কোনটা সাবজেক্ট হিসেবে বসলো, কোনটা অবজেক্ট হিসেবে বসলো, কোনটা কমপ্লিমেন্ট হিসেবে বসলো? তো এই সমস্ত কথা বলতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে, এবং আমরা অত স্বল্প সময়ের ভিতরে এত সময় পাইও না কথা বলার জন্য। দ্যাটস ওয়াই আমরা অতি সহজ উপায়ে একদম সিম্পলি জেনে নেব কীভাবে আমরা নাউন ফ্রেজ বের করতে পারি। আমি আপনাদের বলবো পরীক্ষার ভিতরে এই আন্ডারলাইন ওয়ার্ডের নিচে আপনি ইট বসাবেন। কী বসাবেন আপনি? ইট দ্বারা প্রতিস্থাপন করবেন আপনি, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডের নিচে আপনি কী করবেন? ইট দ্বারা প্রতিস্থাপন করবেন। যদি আপনার অর্থ মিলে যায় সেটা হবে নাউন ফ্রেজ।
আর যদি না মিলে যায় সেটা অন্য কোনো ফ্রেজ হবে, বাট নাউন ফ্রেজটা হবে না। যেমন ধরেন আমি যে এই কথাটা বলছি যে ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ এ নাইস ক্যাম্পাস, আমি যদি এই ঢাকা ইউনিভার্সিটির নিচে ইট বসে দিই, অর্থাৎ আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি তুলে দিয়ে ইটটি কল্পনা করবো, ধরেন আমি বললাম ইট হ্যাজ এ নাইস ক্যাম্পাস, অর্থ দিচ্ছে না? যদি অর্থ দেয় সেটা কী হবে? নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত হবে। আবার দেখেন একইভাবে হার ক্রাইম ফেস লুকস নাইস, তার কান্দারত চেহারা সুন্দর দেখাচ্ছে। যখন আমি এখানে ইট বসাবো দেখেন অর্থ দিচ্ছে, ইট লুকস নাইস, এটা সুন্দর দেখাচ্ছে। আবার একইভাবে যখন আমি এই কথা বলবো আই নো হোয়াট টু ডু, অর্থাৎ আমি দাগটা কোথায় দিয়েছি? এখানে দিয়েছি, অর্থাৎ এখানে আমি যদি ইট বসে সেটা কী হবে? নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রথমত ফ্রেজ চেনার প্রথম তিনটা উপায় আমি আবার বলে দিচ্ছি শুরু থেকে। আগে প্রথমত চিনতে হবে এটা কি ক্লজ নাকি ফ্রেজ। আমি বলে দিচ্ছি ক্লজ এবং ফ্রেজের সাইন হচ্ছে, আপনি দেখবেন এখানে 2 বা ততোধিক ওয়ার্ড আছে কিনা। ওকে, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 বা ততোধিক ওয়ার্ড মিলিং হয়েছে। নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না। দেখেন এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ, রাইট? তো এখানে কিন্তু আমি কিন্তু হ্যাজের নিচে কোনো দাগ নাই, অর্থাৎ এই ঢাকা ইউনিভার্সিটি এই পর্যন্ত আটকে গেছে, অর্থাৎ এই বাক্যের কোনো সাবজেক্ট প্লাস ভার্ব নেই, অর্থাৎ এখানে কোনো ফাইনাইট ভার্বের শুধুমাত্র 2 বা ততোধিক ওয়ার্ড আছে এবং এই বাক্যের সাবজেক্ট হিসেবে আছে। ওকে, সো আমরা প্রথমত বলতেছি যে এখানে 2 বা ততোধিক ওয়ার্ড থাকবে, প্রথম শর্ত। নাম্বার 2, এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকা যাবে না। যদি ফাইনাইট ভার্ব থাকে তখন আমরা ক্লজের দিকে চলে যাব, যেহেতু নাই তার মানে আমরা ফ্রেজের ভিতরেই থাকবো। এখন এগুলো জানার পরে আমরা পরবর্তী দেখবো এটাকে কোন ফ্রেজ। আমরা বলছি নাউন ফ্রেজ চেনার অন্যতম উপায় হচ্ছে আপনি ইট দ্বারা প্রতিস্থাপন করবেন, যদি মিলে যায় অর্থটা সেটা হবে নাউন ফ্রেজ, যদি না মিলে যায় সেটা অন্য ব্যাপার। ওকে, দ্যাটস ওয়াই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইট বসাইছি। এখন আপনি বলতে পারেন যে ভাই ইট কি নেওয়া যাবে, অন্য কিছু নেওয়া যাবে না? হ্যাঁ, নিতে পারবেন আপনি। ধরেন আমরা ম্যাথের ক্ষেত্রে যেটা করি, আমরা ধরুন এই এক্স, করিমের বয়স মনে করি এক্স, রহিমের বয়স মনে করি x+2, দ্যাটস ওয়াই আমরা ইংরেজির ভাষায় এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, দ্যাটস ওয়াই আপনি এটা ইট নিতে পারেন। ওকে, আপনি চাইতে পারেন এক্স ইউজ করতে পারেন, যে এক্স হ্যাজ এ নাইস ক্যাম্পাস, নো প্রবলেম। এক্স লুকস নাইস, নো প্রবলেম। এক্স আই নো এক্স ইটস নট এ ম্যাটার, আপনি কখন দিয়ে প্রকাশ করতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী হবে। ওকে, দ্যাটস ওয়াই সহজ ভাষায় বললাম। তাহলে ইট দ্বারা প্রতিস্থাপিত হলেই সেটা হবে নাউন ফ্রেজ, না হলে অন্য ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। ওকে, এখন এই নাউন ফ্রেজের একটা শাখা আছে, আমরা শাখা নিয়ে একটু কথা বলি। এই নাউন ফ্রেজ দুইটা শাখা হচ্ছে, একটা হচ্ছে আপনার জারান ফ্রেজ, একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজের কটা শাখা? দুইটা শাখা। নাউন ফ্রেজের দুইটি শাখা, একটা হচ্ছে জারান ফ্রেজ। দেখেন এই জারান কথাটা আমরা যে বলি অনেকে কিন্তু জিরান বলে, এখন আসলে জিরান কোনো শব্দ নেই, ঠিক আছে? এই জিরান শব্দটা আসল উচ্চারণ হবে জারান। যেমন সে ফর এক্সাম্পল আমরা এই শব্দটা আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি, এগুলো ভুল করা যাবে না। কেমন? এটা আসলে মূলত প্রিপোজিশন কোনো শব্দ নেই, এটা কি উচ্চারণ করতে হবে? প্রেপোজিশন। কী করতে হবে? প্রেপোজিশন, রাইট? দ্যাটস ওয়াই জাস্ট লাইক দ্যাট ওয়ে এই জারান শব্দকে কখনো জিরান বলা যাবে না, এটা কী বলতে হবে? জারান প্রেপোজিশন, জারান ফ্রেজ। কেমন? নাম্বার 2 হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। নাম্বার 2 কি? ইনফিনিটিভ ফ্রেজ, কারণ এই দুইটাও নাউনের অন্তর্ভুক্ত। চলেন দুইটা উদাহরণের মাধ্যমে আমাদের ক্লিয়ার করা যাক ব্যাপারগুলো। আমি বললাম রাইডিং পয়েন্টস, নম্বর 1 আন্ডারলাইনটা এখানে, আবার 2 আচ্ছা আমরা ধরে নিচ্ছি এপ্রিল এক্সামটা সহজ। আচ্ছা এখানে আমি দাগটা দিলাম এই জায়গায়, ঠিক এই জায়গায়। ওকে, সো রাইটিং পোয়েমস ইজ নট এন ইজি টাস্ক। নাম্বার 2, টু কোয়ালিফাই প্রিলি এক্সাম ইজ ইজি। দেখেন এই বাক্যে মূলত আমরা বলছি রাইটিং পোয়েমস ইজ নট এন ইজি টাস্ক। নাম্বার 2, টু কোয়ালিফাই প্রিলি এক্সাম ইজ ইজি। দুটো অংশে এখানে রাইটিং পোয়েমসের নিচে দাগ দেওয়া আছে এবং দ্বিতীয় অংশে টু কোয়ালিফাই প্রিলি এক্সাম এই জায়গায় দাগ দেওয়া আছে। তো প্রথমত আমাদের বের করার প্রয়োজন এটা ফ্রেজ নিয়ে ক্লোজ। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে কোনো ফাইনাইট ভার্বের আশেপাশে কোনো সংস্পর্শ নেই, দ্যাটস ওয়াই এটা ফ্রেজের অন্তর্ভুক্ত। নাম্বার 2 হচ্ছে এটা কি ফ্রেজ, আমরা মূলত নাউন ফ্রেজ নিয়ে কথা বলছি। এবং নাউন ফ্রেজ কেন আমরা দেখেন প্রথমত বলছি ইট দ্বারা প্রতিস্থাপন করেন, দেখেন তো হয় কি না? ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, নো প্রবলেম অর্থ দিচ্ছে। আবার ইট ইজ ইজি, এটা সহজ, এটা অর্থ দিচ্ছে। অর্থাৎ নাউন ফ্রেজ এটা আমরা শিওর হয়ে নিলাম। এখন আমরা বলছি যে নাউন ফ্রেজে দুইটা প্রকারভেদ আছে। আমাদের কোশ্চেন্সের ভিতরে আপনার অপশন আসতে পারে যে জারান ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমরা কী করবো সেটা নিয়ে একটু কথা বলছি। দেখেন এই নাউন ফ্রেজ যদি, অর্থাৎ নাউন ফ্রেজ যদি আপনার জারানের মতো হয়, জারান মানে কি? জারান মানে হচ্ছে
V1 প্লাস আইএনজি যখন বাক্যে নাউনের মধ্যে কাজ করবে সেটা হবে জারান্ট ফ্রেজ, আবার বাক্যে 2 প্লাস V1 যখন নাউনের মধ্যে কাজ করবে সেটা হবে ইনফিনিটিভ। ওকে, দ্যাটস ওয়াই এই বাক্যে যেহেতু দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ডের ভিতরে আমাদের প্রথম অংশটা V1 প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ আমাদের জারান্টের শর্ত সেই শর্ত অনুযায়ী শুরু হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা জারান্ট ফ্রেজে বলতে পারি। কি বলতে পারি? এটাকে আমরা জারান্ট ফ্রেজে বলতে পারি। আবার দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস V1 বাক্যের প্রথমে যুক্ত হয়ে ইনফিনিটিভের মতো ব্যবহার হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকেও আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি। কেমন? তবে একটা ব্যাপার আছে, পরীক্ষার ভিতরে আমাদের এভাবে কোশ্চেন্সটা আছে। ধরেন আমি 4টা অপশন দিলাম, এটা দিয়ে আমি 4টা অপশন দিলাম। নাম্বার 1 দিলাম নাউন ফ্রেজ, নাম্বার 2 দিলাম জারান্ট ফ্রেজ, নাম্বার 3 দিলাম, জাস্ট লাইক দ্যাট অ্যাভেলেবল আমরা দিয়ে রাখলাম। আমরা দুইটার ভিতরে একটু দেখার চেষ্টা করি। এখন কথা হচ্ছে আপনি কোনটা দিবেন। দেখেন এইটার ভিতরে কিন্তু আপনি জারান্ট ফ্রেজও বলতে পারেন এটাকে, আবার নাউন ফ্রেজও বলতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে আপনি কোনটা দিবেন। তার আগে আমি একটা গল্প বলে নিচ্ছি। ধরেন আমরা ক্লাস 8 অথবা 9-এ একটা ইসলাম শিক্ষা বই পড়েছিলাম যে সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নয়। তেমনিভাবে আমরা এটা বলতে পারি সকল শিক্ষকই ছাত্র কিন্তু সকল ছাত্র শিক্ষক নয়। অর্থাৎ যেটা গুরু তাকে আগে প্রাধান্য দিতে হবে, যেটা শিষ্য তাকে পরে প্রাধান্য দিতে হবে। কেমন? দ্যাটস ওয়াই এই জায়গায় দেখেন নাউন ফ্রেজ এবং জারান্ট ফ্রেজ দুই রকমের ব্যাপার, কিন্তু মেন উদ্যোগটা কিন্তু নাউন ফ্রেজ, অর্থাৎ এই নাউন ফ্রেজ থেকেই কিন্তু জারান্ট ফ্রেজের সৃষ্টি। ওকে, দ্যাটস ওয়াই যখন এখানে নাউন ফ্রেজ এবং জারান্ট ফ্রেজ উপস্থিত থাকবে দুইটাই, তখন আমরা অবশ্যই নাউন ফ্রেজ দেখাবো। আর যখন নাউন ফ্রেজ থাকবে না, জারান্ট ফ্রেজ থাকবে, তখন আমরা জারান্ট ফ্রেজকে প্রাধান্য দেবো। কেমন? তেমনিভাবে আমরা আরও একটা উদাহরণ দিই। ধরেন এই ইনফিনিটিভের ক্ষেত্রে একই ব্যাপার, যদি আমরা এখানে নাউন ফ্রেজ থাকে এবং সাথে আপনার এই ইনফিনিটিভ ফ্রেজও থাকে, তখন আমরা কাকে প্রাধান্য দেব? ইনফিনিটিভ। তখন আমরা প্রাধান্য দেব। যদি দুইটি থাকে তখন আমরা নাউন ফ্রেজকে প্রাধান্য দেব, আবার যদি না থাকে তখন আমরা ইনফিনিটিভ ফ্রেজকে প্রাধান্য দেব। অর্থাৎ নাউন ফ্রেজ ইজ গ্রেটার দেন infinitive phrase. Okay, I think you are clear about this particular term. Thank you. এবং পরবর্তী অংশটুকু আমাদের নেক্সট ক্লাসে ভিডিওতে দেখানো হবে।